করুণা
তুতাই নিরবতনে বেরিয়েছে, সে থেকে ওর নাম তুতাই হয়ে গেল। এবং আমার তো সব ভাই বোনেরা তারা ওকে তুতাই বলেই ডাকে। আমার ছোট কাকার সঙ্গে আমার যথেষ্ট একটা ক্লোজ সম্পর্ক ছিল ছোটবেলায়। উনি মহা উৎসাহী মানুষ, সব কিছুতে উৎসাহ। এই যে আমি ছোটবেলায় একটু বেশি খেলাধুলো উৎসাহ ছিল, এই আর পাড়া গলির ক্রিকেট, একটু ফুটবল, তো উনি খুব যত্ন করে কি খেললে, আজ কত রান করলে, ও আজকে গোল করতে পেরেছে না, 12টি মুখ দেখেই বুঝেছি তিনি 12টি আছে। এরকম ভাবে খুব একাত্ম হয়ে যেত। তারপরে যত বড় হইল আস্তে আস্তে ক্লাস 2 থেকে ক্লাস 4, তখনও উনি সেই সঙ্গীর সঙ্গে সহচারিত দিয়ে যেত। আর মানুষটা বেসিক্যালি সব কিছুতে ভীষণ উৎসাহী ছিল। কি পড়ছো, কি পড়ালো ক্লাসে, এখন বুঝতে পারি ওর কিন্তু ভূগোল, বিজ্ঞান, অঙ্ক সব কিছুতে উৎসাহ ছিল। তারপরে উনি ইংল্যান্ডে চলে যান, ইংল্যান্ড থেকে আবার ফিরে আসেন, তখনও নানা বিষয় আলোচনা। তারপরে ধীরে ধীরে আমারও তো বয়স কম না, আমিও পড়ি, আমার 60-এর কোটায় বয়স। এখন ওর সঙ্গে সম্পর্কটা ঘনই থাকে। তারপরে ওর স্কলারশিপের কিছু মাত্রা আমি দেখি যেগুলি সমস্ত ইতিহাসের বিভাগে ও উৎসাহ রাখত। ওর কাছে দক্ষিণ আমেরিকার ইতিহাস জিজ্ঞেস করে বলতেন, আমেরিকার কি বড় অর্থনীতিতে উন্নত সেটা আমি বলতেন। তারপরে ভারতবর্ষে কেন রাইট হয় সেটা বলতেন। দেখতেন যে ইজ এ মাল্টিফ্যাসেটেড পারসন, সাহিত্যে উৎসাহী। এবং আমি খুব অজ্ঞ মানুষ, আমি ছাত্র ছিলাম, ছাত্র ছিলাম না, কিন্তু পরে পড়াশোনা করি না। উনি একটা দারুণ হিস্ট্রির ব্রাঞ্চ, হিস্ট্রি অফ মেডিসিন তৈরি করেছিলেন। আমার পরিচিত যারা হিস্ট্রি করতে অনেক ওর সঙ্গে নিয়ে কাজ করেছে, তাতে আমি দেখেছিলাম কত ব্যাপারে উৎসাহী। তারপরে সেই লোকটি আমার সঙ্গে আলোচনা করতে করতে দারুণ অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের পেস বোলিং এর একটা কিরকম, একটা জায়গায় সেমিং কন্ডিশন, একটা জায়গায় বাউন্সিং কন্ডিশন, তাতেও কিন্তু উৎসাহ। অ্যাক্টিভ মাইন্ড। আর আরেকটা কথা, কাকাকে আমরা কাছ থেকে রেখেছি, ভারী শার্প মাইন্ড, কিন্তু যেগুলো পাজল সলভ করে পারতেন। আরেকটা কথা, অত্যন্ত ভালো গাও কিনতেন, আমি একবার হারাতে পারি, অনেকেই হারাতে পারি গাও। এই জন্য উনি আমার স্মৃতিতে আমার কাছে ভারী উজ্জ্বল হয়ে থাকবেন। তাকে তিনি আর চলে গেছেন, একটা বয়স হচ্ছে, কত কষ্ট হচ্ছে, দেখতে যেতাম, দেখে কষ্ট হচ্ছে। কিন্তু তিনি যা আমাদের ছেড়ে চলে গেছেন, তার এই ভালো স্মৃতিটাই আমি নিয়ে আমার সঙ্গে থাকতে চাই, আমার ভাই বোনরা যেন থাকতে চাই, আর কিছু না।
সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে। সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন। মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে। কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। তোমায় আমি হারাই যদি তুমি হারাও না, হারাও না, হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে। ফুরায় যাবে মিলন রাতে, তবু চির সাথের সাথে ফুরায় না তো, ফুরায় না, ফুরায় না তোমায় পাওয়া। এসো স্বপন সাজে নয়ন ছেড়ে গেলে চলে। তোমার সুধারসের ধারা গহন পথে এসে ব্যথারে মন মধুর করি নয়নে যায় ভেসে।
থেকে বিদায় নিল তোমার বিনা থেকে চিত্তে আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে। Being family. All the values of another beach family. They were working for 50 years. I'm very proud of this family. And we have a mission children, so very, very close to us from both our sides. So, Amar, Mohta City, for me, he was the pride of the family, like every other brother, uncle. Sabai mere chokhe moni, because he was the achiever, he was the person who went abroad, he was the one who achieve distinction in these areas. সব উনি আমাদের ছাত্রছাত্রীরা সবাই আমি খুবই প্রশংসা শুনেছি। তারপরে autograph copy of all the books that he is written about. So that is one part of it. The other part of it which I remember যে ওনার কাছে দুটো টাইপরাইটার ছিল। Prominently I don't remember the name, probably a Remington. So that's where I learned typing. It wasn't very easy at times, one hit me hard, river part of it, but she used to make me do it. My first labor set, that was also something he worked. I used to play with it. So it started way back in 1975, maybe 50 years ago. But the person was charismatic. Chaman C.V. Kochikar, he's a person that 10 years later also you have unfinished degree. Always full of life, always giving, always caring, and a fabulous sense of humor. The only thing he lacked, and I'm proud to say that he lacked, was diplomacy and tact. So he just called us to a spade. He uncomplicated life, he declared everything. So he left nothing to guess, nothing to chance. And people loved him the way he did. But so he's, to me, not a photograph here, he's with us. He'll be there all the time because I'm blessed. In fact, I had him longer than I have my own father. Exactly 10 years ago, my father passed away. Same people were kind enough to sing during his time. So I got him 10 more years and he filled the gap to some extent when my father wasn't there. And Amar Chele was almost like his own Nabu. And that was the kind of relationship. So he knows Tutai better than he knows my dad. So that's how the family is. I just quote one thing because there's nothing which you can say about a man like him. But একটা fans nata গান আছে, I didn't mind to put it. I will just quote the last paragraph, and if we have time, we'll play the song for you. Because nothing defines him better. It says, "For what is a man? What he's what? If not himself, then he has not. To say the things he truly feels, and not the word of one who needs. The records show I took the blows, and I didn't mind it." So that's him. God bless him, and God bless all. মাসির সঙ্গে সম্পর্ক অনেক আমার একদম জন্মের সময় থেকে, হ্যাঁ, কেমব্রিজ, উই গো ব্যাক টু কেমব্রিজ ডেজ। সো বাবাদের প্রথম ওখানেই আলাপ, ওখানেই বন্ধু। কিছু নেই। টিয়া যখন জন্মালো তার বেশ কিছুদিন আগের থেকে আমরা আসলে পিএইচডি করতে গিয়েছিলাম। পানিটা গিয়েছিল তার হিস্ট্রি থেকে, আমি গিয়েছিলাম আমার প্লান্ট সায়েন্স থেকে। কিন্তু ওখানে গিয়ে একবারও মনে হয়নি যে আমরা দুটো আলাদা সাবজেক্টের লোক। পানিটা সব সাবজেক্টে এত বেশি মানে সব জানেন যে তার সঙ্গে কথা বলতে সব সময় খুব ভালো লাগতো। আর অলকা তো ছিল, কথাই নেই। যখন টিয়া জন্মালো, যেদিন মানে যখন জন্মাবে সেদিন পর্যন্ত এক্সকারশনে গিয়েছিলেন পানিটা অলকা মিলে। এসে বললো সাথী ছাড়া আসবে না, মেয়ে ঘরে আসবে না। এইরকম সম্পর্ক ছিল ওদের সঙ্গে। আমার এক বন্ধু ছিল, আমার কলিগ
পিটার পেইন। পালিতা আমাকে সবসময় খেপাতো, তোমার তো পিটার পেইন আর পিটার প্লেজার ছাড়া আর কাউকে পছন্দ হয় না। এইরকম হচ্ছে পালিতার রসিকতা এবং সব বন্ধুত্ব করে নেওয়া। কাজে পালিতাকে হারিয়েছি ভাবতে আমি বলছিলাম টিয়াকে যে আমি বোধহয় কথা বলতে পারবো না। ঢুকতেই পালিতাকে দেখতে পেয়ে আমার সেই দিনগুলোর কথা মনে পড়লো, যে সময় আমরা একসঙ্গে। আর লাস্ট একটা সেন্টেন্স বলে শুধু আমি শেষ করবো, সেটা হচ্ছে টিয়াকে অন্নপ্রাশনে দেবো। টিয়াকে তো ঘরে আনা হলো, হ্যাঁ ও জন্মেছে, ঘরে আনা হলো, এবারে তাকে অন্নপ্রাশন দেওয়া হলো। আমি আর অলকা মিলে যে কত রকম রান্না করলাম ওই বিদেশে, কি কি পাই কি কি না পাই তারই মধ্যে সব সাজিয়ে এবারে টিয়া আসবে, ভাত খাবে। আমি ক্যামেরাটা নিয়ে বসেছি, ছবি তুলবো। ক্যামেরা নিয়ে দেখতে পেলাম সব আছে, ভাত নেই। আমরা ভাতের কথা ভুলে গেছি, সবকিছু অ্যারেঞ্জ করতে গিয়ে ভাতের কথা ভুলে গেছি। ফলে আবার খানিকটা দেরি হলো, ভাত রান্না হলো, তবে টিয়া ভাত পেল। আমি আজকে এখানে শেষ করে আর বলতে পারছি ছেড়ো না
লিখে আবার
কি করে যে বাঁদিকে যেতে মাঝখানে ডাস্ট আছে, কি করে টপকাতে আজকে আমি সর্জন করতে পারি না, কিন্তু আমার মনে আছে কিন্তু বাপরে বাপ 6টা সংখ্যা 6 ফিগার একটা কিছু ঠিক অঙ্ক উনি আমাদের বলছেন কোন স্ট্যাটিস্টিক্স। আমি পরে টেক্সট বই খুলে দেখতাম, রেফারেন্স বই খুলে দেখতাম, নিখুঁত স্মৃতি শক্তিটা তাজ্জব। আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প একটি কথা মনে পড়ছে। বরাবরে ফাঁকি পাচ্ছিলাম তো মাঝে মধ্যে ক্লাস থাকতাম, স্যার কিছু মনে হচ্ছে না। একবার সাউথ ইস্ট এশিয়া সরি আমেরিকান স্পেশাল পেপারের ক্লাসে আমি বেশ কিছুদিন যোগ মেরেছি। এমন সময় আমার সহপাঠী একজন বলল, শোনো টিউটোরিয়াল জমা দিতে হবে অমুক তারিখে। যাদবপুরে একটা ব্যাপার ছিল যেটাকে বলা হতো 9th পেপার। এই 9th পেপারের অর্থ কি না, 2 বছর ধরে যে টিউটোরিয়াল গুলো জমা করবে তার শ্রেষ্ঠ 10টি নিয়ে অ্যাভারেজ কোশ্চেন হতে হবে, আর ফাইনাল রিটেন এক্সামিনেশনের পরে একটা বাইক হবে। এই দুটো নম্বর যোগ হতে এটা খুব ভূমিকা হবে। ঘড়িটা কি সময়ও নেই। তো আমার সহপাঠী খুব দয়ালু ছিল, সে বলল স্যার একটা ইউনিভার্সিটি থেকে দেওয়া টিচার্স গাইড সার্কুলেট করেছে, বিষয় ছিল জেফারসন কমার্স। তো আমি স্যার কি এটা ধরে পড়িয়েছেন? বলে ঠিক তো তা নয়, আমি কিছু মনোযোগ করেছেন, কিন্তু মোটামুটি এইটা আছে। আমি পড়ে দেখলাম ইউসিবি থেকে জেফারসনকে খুব ওকে, যে মানুষটা যত বক বক করতো কাজই করতো। উনি খুব লিবারাল মানুষ ছিলেন, কিন্তু এদিকে নিজের স্লেভস ছিল, এমনকি আমি দাস কন্যার সঙ্গে তিনি একটি সন্তানেরও জন্ম দিয়েছিলেন, ওদের তিনি বুঝে নিয়েছেন। খুব মানে লেখাটা সেই রকম। আমি দেখলাম, আমি তো স্যারের লেকচার শুনিনি, আমি একটু চালাকি, যেটা লেখা আছে আমি ঠিকঠাক গুরুত্ব। অর্থাৎ বললাম যে জেফারসনকে আজকের দিনে মূল্যায়ন করলে এই গোলমালটা হয়, সেই সময় যুগে ফেলে দেখাবো ইত্যাদি। টিউটোরিয়াল জমা দিলাম, 1 সপ্তাহ পরে স্যার খাতা নিয়ে ঘরে এলেন। আমাকে উনি সব থেকে বেশি নম্বর দিয়েছিল, আমি খুব গর্বের সঙ্গে দিয়েছি, তাজ্জব হয়ে গেছে। আমি বরাবর জেনে এসেছি শিক্ষকরা চান তাদের বক্তৃতা যতটা সম্ভব ক্লোজ একটা রেন্ডিশন খাবার, কিন্তু সেটা না হয়ে আমি উল্টো কথা লিখেছি, মাস্টারমশাই সেইটাকে করেছে। তারপর পিএইচডি বিষয়, তখন ছাত্ররা পিএইচডি বিষয় নির্বাচন করতে পারত, মাস্টারমশাইকেও নির্বাচন, আর বিষয় নির্বাচনের আগে মাস্টারমশাই নির্বাচন। তিনি বামপন্থী ছিলেন না, এদিকে আমার মেজাজটা অন্যরকমের। আমার অনেক বন্ধুই তখন প্রশ্ন করেছিল যে ওই ভদ্রলোকের কাছে কেন, উনি তোমার সঙ্গে অন্য কথা বলবেন। উনি একটি মানুষ আছে যে আমি যা বলবো সেটা যুক্তিটা উনি কান দিয়ে শুনবেন, কিন্তু কখনো বলেননি এটা হচ্ছে না, ফেলে না, আমি সই করবো না। শেষ সময় উনি একটা জবরদস্তি করেছিলেন, আমি আরেকটু চালিয়ে যাবার চেষ্টা করছিলাম। উনি বললেন যথেষ্ট হয়েছে, বাবু এবার জমা দাও। জমা দিলাম। স্যার দেখে শুনে বললেন তুমি তো আমার একটা কথাও শোনো না। স্যার শুনি, ঠিক আছে এবার তোমার হাতে তোমার। আমার মাস্টারমশাইকে আমি এইরকমই চাই। আমি চাইবো না আমার মাস্টারমশাই আমার ঘাড়ের উপরে বসে পেট দিয়ে আমাকে চালাবার চেষ্টা করবেন না। মাস্টারমশাই ছেড়ে দিতেন আমাকে,
চোরে খাও, নিজের বুদ্ধি প্রয়োগ কর, ক্লাসে যা পড়িয়েছি তার সঙ্গে তোমাদের যদি দ্বিমত থাকে সেটা সোচ্চারে বল, যেমন তিনি সারা জীবন বলে এসেছেন। তার সব কথা কিন্তু আমাদের পছন্দ হতো না, এটা পরিষ্কার বলি। ওর প্রতিষ্ঠান বিরোধিতা একটা দিক থেকে শ্রদ্ধা করতাম, আরেকটা দিকে আমাদের একটু অস্বস্তি হতো, কিন্তু আমরাও স্যারের সেই স্বাধীনতা মেনে নিয়েছিলাম, স্যারও আমাদের সেই স্বাধীনতাটা মেনে নিয়েছিলেন। এইটাই আমার এই মানুষটিকে আমি মনে রাখবো এই কারণে যে উনি আমাকে শিখিয়েছিলেন, শিখেছি কিনা বলতে পারবো, the importance of space, জায়গার ঘাড়ের উপরে চেপে ছাত্রকে ছাও অনেক বলবো, তারপর আমরা আরেকটি গান শুনবো। অমিতা বললো, আমিও আমার সেই ছাত্র হিসেবে তার ক্লাসে পড়ার অভিজ্ঞতা দিয়ে শুরু। আমি ছাত্র হিসেবে ওনাকে পেয়েছিলাম এই ক্লাসে, সেটা হচ্ছে ৭৭-৭৮। অর্থাৎ আমি ওনার কাছে এমএটা করেছি, আন্ডার গ্রাজুয়েশন, আবার অনুযায়ী গেছি, কলকাতা গেছি। উনি দুটো পেপার পড়াতেন, সাউথ ইস্ট এশিয়া এবং আমেরিকান হিস্ট্রি। সাউথ ইস্ট এশিয়াতে ইন্দোনেশিয়া, ইন্দো চায়না পড়েছি, হোচিমিন পড়েছি, এবং স্যারের যে পড়ানোগুলো ছিল, যেভাবে পড়াতেন, এক্সটেন্ড করতে পড়াতেন অবভিয়াসলি, মানে, এবং উনি সমস্ত জিনিসগুলো মাথায় রাখতেন, বোর্ড ইউজ করতেন, প্রশ্ন করতেন ক্লাসে, এবং এই যে মাথায় রাখা এবং কোনো নোটস না নিয়ে পড়ানো, এটা আমি যেহেতু তার নিজস্ব যে স্মৃতিকথা উনি লিখেছেন এগুলো, তার থেকে বুঝতে পারি যে অমরেশ ত্রিপাঠীর কাছ থেকে উনি এটা শিখেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তার সামনে উনি ছিলেন সেরা শিক্ষক এবং আদর্শ শিক্ষক। এই এক্সটেম্পোর পড়ানো আমি শিক্ষাদিকেও পেয়েছি, পরিবার সেটা জানি, একইভাবে উনি পড়াতেন। তো যাই হোক, হোচিমিন যখন তিনি পড়াচ্ছেন, সেই হোচিমিনের গুয়েনের কোক, গুয়েন হু উইল বি ভিক্টোরিয়াস, তার বাবার দেওয়া নাম, তার পুত্রকে, এবং তারপরে হোচিমিনের তার হোচিমিন হলেন ওয়ান হু ইলুমিনেটস। এই যে যাত্রা পথটা, এই যাত্রা পথটা এত সুন্দর আমাদের লেগেছিল হোচিমিন পড়ানো, মানে উনি নিজে কিন্তু একাত্ম হয়ে যেতেন, যার কথা বলতেন তা আমাদের মনে হয়েছে উনি একাত্ম হয়ে যেতেন, এবং সেইভাবে ওর জায়গায় দাঁড়িয়ে উনি পড়ে যেতেন। এটা আমাদের ভীষণ ভালো লাগত। দ্বিতীয় যেটা বলবো, আমার গবেষণার কথা বলি, আমার বিষয় স্বদেশী শিল্প, অনেকে জানবেন। প্রথমে একটু বিষয় ঠিক করতে পারিনি, ব্যবসার কথা ভাবছি, তার সঙ্গে কথা বলছি, এর মধ্যে একটা পুরোনো বই হাতে পেলাম, দেবজ্যোতি বর্মনের মিস্ট্রি অফ দ্য বিড়লা হাউস। এটা রেয়ার বই, পাওয়া যায় না। বিড়লা হাউস সমস্ত কপিগুলো শুনেছি ওরা বাজার থেকে কিনে তুলে নিয়েছিল, যাতে কেউ পড়তে না পারে, কারণ ভালো কথা ছিল না বিড়লা হাউস সম্পর্কে। এর মধ্যে টিমবার্গের বইটা বেরিয়েছে মারোয়ারিদের উপরে। আমি এবার বললাম মারোয়ারিদের নিয়ে কাজ করা যায় কিনা। উনি বললেন, না, তোমাকে মারোয়ারিরা ওই তোমার ডকুমেন্টগুলো দেবে না, ওই সাহিত্যের ওরা দেবে, তোমাকে দেবে না, কাজে অন্য কিছু বলবো। তারপরে আমি স্বদেশী শিল্প নিয়ে স্বদেশী যে প্রতিক্রমণ, সেটাই উনি সুপারভাইজার ছিলেন, দুজন ভালো এক্সামিনার দেখেছিলেন, একজন ইকোনমিক্স বহুজন দত্ত তিনি ছিলেন, একজন সুনীল সেন ছিলেন। আচ্ছা, এবার আমি একটা অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে উনি যখন বিভাগীয় প্রধান ছিলেন, 2 বছরের প্রধান, আমার ঠিক সালটা এখনো মনে নেই, তখন আমাদের আরেকজন আমরা দিদি বলতাম, রত্নলেখা রায়, তিনি টার্মিনাল স্টেটে
বেহালার যে ঠাকুরপুকুরের যে ক্যান্সার হসপিটালটা সেখানে ভর্তি, এবং স্যার তখন হেড। তিনি যেটা করেছিলেন পুরো স্টুডেন্টদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে টিম করে দিয়েছিলেন। দিনের বেলা তারা ডিউটি দেবে হাসপাতালে, রাত্রেবেলা তারা রাত জেগে ডিউটি দেবে, কোনো কিছু হলে খবর দেওয়া এগুলো। রত্নাদি তখন একটা পারিবারিক একটা অশান্তি চলছে, সে প্রসঙ্গে আমি যাবো না, কিন্তু তার ফলে ভর্তির কাজটা স্যারকে করতে হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি, এবং উনি পুরো জিনিসটা মনিটর করতেন। আরো কি করলেন তিনি, রত্নলেখা রায়ের যে বই, এটা মনোহর পাবলিশার ছিল দিল্লির, উনি নিজে দিল্লি গেলেন রয়্যালটির জন্য, গিয়ে বললেন যিনি কর্ণধার ছিলেন যে এই মানুষটা মৃত্যুসজ্জায়, চিকিৎসার প্রচুর খরচ, আপনি যা রয়্যালটি আছে দিন আমাকে, চেক লিখে দিন ওনার নামে। তিনি রয়্যালটি নিয়ে এসেছিলেন, এবং সেটার বাড়ির যারা ছিলেন বাবা মা যাই তারা এই জিনিসগুলো কিন্তু বেশি শোনা যাবে না, এই জিনিসগুলো যেগুলো উনি করেছিলেন। উনি আমাদের প্রচন্ড উৎসাহিত করতেন, যেটা পরিবহন করেছে, আমরা অনেক সময় নিশ্চয় গিয়েও করতাম, এবং কখনো কাজ শেষ হলে আরো অন্য কাজে উৎসাহ দেওয়া। আমাকে বলেন তুমি তো পিএইচডি হয়ে গেলে ডিলিট করো, ডিলিটটাও করলাম। তিনি একজন স্পন্সর ছিলেন আমার, ধীরেন ভট্টাচার্য আরেকজন স্পন্সর ছিলেন, এবং নিয়ম অনুযায়ী বিদেশের 3 জনের কাছে পাঠাতে হয়, 3টি আলাদা দেশের হতে, এবং এটা ইউনানিমাস সিদ্ধান্ত, সেটাও হয়ে গেল কোন একটা সময়। এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে, এবং সবাইকে কিন্তু নিত্য নতুন কাজে উৎসাহিত করতে হবে। মানে একটা শেষ করেছে, এবার কি নিয়ে কাজ করছো ভালো, এবং এগুলো এত বেশি ভালো লাগতো, এগুলো কখনো ভুলার নয়। স্যারের কিছু কিছু জিনিস ভালো মন্দ মিশিয়ে মানুষ থাকে, শুধু ভালোবাসা নিয়ে বলছি না। যেমন উনি একভাবে পড়াতেন, উনি কোনোদিন হাতে কোনো নোটস নিয়ে আসেন না, যেমন শিক্ষাদিও কখনো হাতে কোনো নোটস নিয়ে আসেন, কিন্তু অনেকেই নোটস ব্যবহার করতেন, হয়তো কেউ ডিক্টেট করতেন, ক্লাসে হয়তো তিনি বলতেন নাম করে এগুলো করা, যেগুলো অনেকেরই ভালো লাগতো না। তবে আমি জানতাম যে সেটা 1 মিনিট স্থায়ী হবে এটা, তারপরে উনি আবার পড়াতে ফিরে আসবেন। আমি খুব গায়ে দিতাম, করতাম না, এটা এটা হওয়া নিশ্চয়ই উচিত নয়, কিন্তু আমি গায়ে মানতাম না সেটা। তা যাই হোক, বিভিন্ন পিকনিকে গেছে, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ওদের পার্টিসিপেশন ছিল, রিউনিয়ন হোক, পিকনিক হোক, টুরে যেতেন, পুনর্মিলন উৎসব হোক, ফেয়ারওয়েল হোক, গান গাইতেন। গানের ব্যাপারটা আপনারা অনেকেই জানেননি, গান গাওয়ার ব্যাপারটা। তা যাই হোক, আমি আর বাড়াবো না, অনেক বলে ফেলেছি। আমি তার স্মৃতিতে শ্রদ্ধা জানাবো, এবং তার পরিবারের যারা সদস্য তাদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। ধন্যবাদ।